শহরের বড় বড় বিল্ডিংয়ের এসি রুমের মধ্যে বসে থাকা একজন প্রেসিডেন্ট হঠাৎ করে একটি জঙ্গলে আটকে পড়ে, যেখানে এসি নেই এবং থাকার মতো সুন্দর সুন্দর বিল্ডিং নেই। বরং যেটা রয়েছে সেটা হলো বিভিন্ন ধরনের জীব এবং একই সাথে জঙ্গলে ভেজা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ। কিন্তু তাকে যে করেই হোক পুনরায় শহরে ফিরে আসতে হবে এবং এমনটা কি সে করতে পারবে, সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি বিগ গেম। মুভি শুরু হয় এক বাবা ছেলেকে দেখিয়ে, যাদের একজনের নাম টেপিও এবং অন্যজনের নাম অস্কারি। এখন টেপিও তার সন্তানকে নিয়ে একটি পুরনো কেবিনে প্রবেশ করে, যেখানে সে তাকে একাধিক ছবি দেখায়। অস্কারি লক্ষ্য করে এই ছবিতে একজন অল্প বয়সী ছেলে হাতে বন্দুক ধরে রয়েছে এবং বিভিন্ন রকম শিকার করা স্টাইলে সে ছবি তুলেছে। এখন টেপিও অস্কারিকে জানায় এই ছবিগুলো স্বয়ং তার নিজের, যখন তার বয়স 13 বছর ছিল। আসলে টেপিও চায় তার সন্তানও ঠিক তার মতো শিকারী তৈরি হয়ে যাক, আর এই কারণে তাকে নিয়ে একটি গাড়িতে করে জঙ্গলের সেই জায়গায় চলে যায় যেখানে সে শিকার করতে পারবে। টেপিও অস্কারিকে একটি ম্যাপ দেয় এবং ম্যাপে থাকা লাল ক্রস চিহ্নগুলো খুঁজে বের করতে বলে, কারণ সেই জায়গাগুলোতে বন্য জীবজন্তু খুব বেশি পরিমাণে থাকে। এখন তারা যখন সেই ম্যাপের ঠিকানায় পৌঁছায়, তারা সবার প্রথমে সেখানে একটি ক্যাম্প তৈরি করে এবং টেপিওর একজন সহযোগী খোলা আকাশে একটি বন্দুক ফায়ার করে প্রত্যেককে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় এখন থেকে তাদের শিকার করার সময় শুরু হচ্ছে। টেপিও সবার প্রথমে অস্কারিকে একটি গাড়ি চালানো প্র্যাকটিস করায়, কিন্তু প্রথম প্র্যাকটিস করতে গিয়ে অস্কারি ভুল করে ফেলে এবং সে গাড়ি স্টার্ট করতে পারে না। তাই অস্কারি বাধ্য হয়ে গাড়ি ছাড়াই তার যাত্রা শুরু করে দেয় এবং হাতে একটি তীর ধনুক নিয়ে পাহাড়ের একটি চূড়োয় পৌঁছে যায়। এখন অস্কারি সেই তীর ধনুক চালানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো সে এই জিনিসটাও ভালোভাবে করতে পারে না। তাই টেপিওর বন্ধুরা টেপিওকে বোঝায়, তোমার উচিত তোমার ছেলেকে বাড়িতে রেখে আসা, কারণ সে কোনো কিছুই ভালোভাবে করতে পারছে না, যেটা কিনা তার জন্য খুবই বিপজ্জনক হয়ে যাবে। কিন্তু টেপিও তেমনটা মনে করে না, বরং সে তাদেরকে বোঝায় তার ছেলে পারছে না ঠিকই, কিন্তু তাকে শেখালে সে অবশ্যই শিখে যাবে, কারণ একটা সময় আমিও এমন ছিলাম এবং বর্তমানে সবচেয়ে দক্ষ শিকারীতে পরিণত হয়েছি। এখন এই কথা শুনে টেপিওর বন্ধুরা চুপ হয়ে যায় এবং একজন ব্যক্তি এখানে অ্যানাউন্সমেন্ট করে সে অস্কারিকে তাদের টিমে নিয়ে নিচ্ছে, কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে। সে জানায় অস্কারিকে এক রাত্রি এবং একদিন জঙ্গলে কাটাতে হবে এবং সেখান থেকে একটি জীবকে শিকার করে আনতে হবে। অন্যদিকে একই সময় আমরা দেখি একজন মধ্যবয়সী মানুষকে, যে কিনা নিজেকে ফ্রেশ করতে ব্যস্ত থাকে, আর এই ব্যক্তির নাম হলো মরিস। মরিস কোনো সাধারণ কাজ করে না, বরং সে ইউএস প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, আর এখন বর্তমানে সে একটি প্লেনে রয়েছে এবং তার সাথে ইউএস প্রেসিডেন্টও এখানে রয়েছে। আসলে মরিস তার কাজ এতটাই মন দিয়ে করে, যার ফলে অতীতে সে একবার ইউএস প্রেসিডেন্টকে রক্ষা করতে গিয়ে তার বুকে একটি গুলি লেগেছিল। তাই আজও তাকে নিয়মিত ওষুধ খেতে হয় এবং সে সঠিকভাবে জানে না বর্তমানে তার আয়ু কতদিন আছে। এখন মরিস সম্পূর্ণ রেডি হয়ে প্রেসিডেন্টের কাছে চলে যায় এবং তাকে জানায় তারা 1 ঘন্টার মধ্যে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে তারা একটি প্রেস কনফারেন্স করবে, যেখানে মরিস প্ল্যান করেছে তার রিটায়ারমেন্টের কথা ঘোষণা করে দেবে। অন্যদিকে ফিনল্যান্ডে অস্কারি তার তীর ধনুক নিয়ে ক্রমাগত তার প্র্যাকটিস চালিয়ে যায়, কিন্তু তবুও সে খুব বেশি দূরে তীর ছুটতে পারে না। একই সময় এই জঙ্গলের ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়তে থাকে, যার মধ্যে বেশ কিছু প্যাসেঞ্জার থাকে এবং এই জঙ্গলের একজন গাইড থাকে। এখন এরা এই জঙ্গলের একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে। প্রথম দিকে এই গাইড মনে করে এরা এখানে ট্যুর করতে এসছে। সে তাদেরকে পুরো জঙ্গলের বিবরণ এবং কোথায় কি রয়েছে সেই সব কিছু বলতে শুরু করে দেয়, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে এরা কোনো ট্যুর করতে আসেনি, বরং কোনো নামকরা ব্যক্তিকে তারা মার্ডার করতে এসছে, অর্থাৎ এরা আতঙ্কবাদী। এখন এই সব কিছু বুঝতে পেরে এই গাইড তাদেরকে বলে, আমি তোমাদের সব প্ল্যান জানতে পেরে গেছি, তাই এই সব কিছুই আমি প্রত্যেককে জানিয়ে দেব। এখন এই বাচ্চাদের মতো কথা শুনে টেররিস্টের যে প্রধান সে তাকে বলে, তুমি এখনই দৌড়ে প্রত্যেককে জানিয়ে দাও, কারণ এই মুহূর্তে আমাদের হাতে কোনো বন্দুক নেই এবং এটাই সুযোগ তোমার পালানোর। এখন এই গাইড এই কথা বিশ্বাস করে নেয় এবং সে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু যেমনটা সব সময় হয়ে থাকে এখানেও ঠিক তেমনটাই হয়। এই টেররিস্টের প্রধান তার সহযোগীদের জানায় এটাই সুযোগ তাদের সেই মিসাইল টেস্ট করার, যার ফলে তারা সেই মিসাইল দিয়ে দৌড়াতে থাকা গাইডটাকে মেরে ফেলে। অন্যদিকে প্লেনের মধ্যে মরিস হঠাৎ জানতে পারে তাদের এই প্লেনটাকে কেউ মিসাইল দিয়ে টার্গেট করেছে, তাই সে সঙ্গে সঙ্গে প্রত্যেককে জানিয়ে দেয় তাদেরকে এখনই প্রেসিডেন্টকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। এখন এই অর্ডার মতো প্রত্যেকটা গার্ড প্রেসিডেন্টের জন্য একটি স্পেশাল এমার্জেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থা করে, যার মধ্যে তারা প্রেসিডেন্টকে প্রবেশ করায়। এখন যেহেতু এটা তাড়াহুড়োর মধ্যে করতে হয়,
তাই প্রেসিডেন্ট জুতো পরতে ভুলে যায়। মরিস প্রেসিডেন্টের সাহস জোগানোর জন্য তাকে কথা দেয় সে তার সাথে নিচে দেখা করবে, আর এই বলে প্রেসিডেন্টকে প্যারাশুটের মাধ্যমে নিচে নামিয়ে দেওয়া হয়। এরপর প্রত্যেকটা গার্ড এক এক করে লাফ দিতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, একজন গার্ড এখানে লক্ষ্য করে তারা লাফ দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের প্যারাশুট খুলছে না। এখন এই সব দেখে সে চিৎকার করে ওঠে এবং মরিসকে জানায়, কিন্তু মরিস তার বন্দুকটা বের করে ফেলে এবং এই গার্ডটাকে মেরে ফেলে। আসলে এই সব কিছুই মরিসের প্ল্যান মতো হচ্ছে। এখন সব শেষে মরিস প্লেন থেকে লাফ দেয় এবং তার প্যারাশুটটা খুব সুন্দরভাবে খুলে যায়। একইভাবে সে সেই আতঙ্কবাদীগুলোকে সিগন্যাল দিয়ে দেয়, যার ফলে সেই আতঙ্কবাদীগুলো তাদের মিসাইল লঞ্চ করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটা আকাশের মাঝেই টুকরো টুকরো হয়ে যায়। একই সময় জঙ্গলের মাঝে অস্কারি যখন শিকার করতে ব্যস্ত থাকে, ঠিক তখনই তার দিকে এই ধ্বংস হয়ে যাওয়া প্লেনটা ছুটে আসে এবং ভাগ্যক্রমে সেটা তার মাথার ওপর দিয়ে বেরিয়ে সামনে আছড়ে পড়ে, যার ফলে সে সুরক্ষিতভাবে বেঁচে যায়। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে প্রত্যেকটা অফিসার জানতে পারে প্রেসিডেন্টের ওপর হামলা হয়েছে এবং প্রেসিডেন্টকে সুরক্ষিতভাবে জঙ্গলের মাঝে ল্যান্ড করানো হয়েছে। কিন্তু সমস্যা হলো তারা ল্যান্ডিংয়ের সঠিক লোকেশন এখনো জানে না। এখন এখানে থাকা ভাইস প্রেসিডেন্ট একজন স্পেশাল অফিসারের সাথে কথা বলে, যার নাম ফ্রেড হারবার্ট। আসলে ফ্রেড একটা সময় সিআইএ এজেন্ট ছিল এবং বর্তমানে টেররিস্ট ইউনিট সে হ্যান্ডেল করছে। তাই ফ্রেড ভাইস প্রেসিডেন্টকে বোঝায় এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার, কারণ এর পেছনে টেররিস্টের হাত রয়েছে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, বরং সে স্যান্ডউইচ খেতে খেতে তাকে জানায় এটা প্লেনের একটি মেকানিক্যাল ফেলিওর ছাড়া আর কিছুই নয়, তাই এতে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ফ্রেড প্রতিবাদ করে এবং বোঝায় যদি এটা ইঞ্জিন ফেলিওর হয় তবে কখনোই একসাথে সবকটা প্লেনের ইঞ্জিন ফেল হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো টেররিস্টের কাজ। তাই সে পরামর্শ দেয় তাদেরকে এখনই একটা কাজ করতে হবে, আর সেটা হলো প্রেসিডেন্টকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে জঙ্গলের গাছের মধ্যে মরিসের প্যারাশুট আটকে যায়, তাই সে কোনো রকমে সেখান থেকে নিচে নামে এবং তার সহযোগীদের কল করার চেষ্টা করে, কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যা থাকায় সে চেষ্টায় ব্যর্থ হয়ে যায়। একই সময় জঙ্গলের বিপরীত সাইডে অস্কার একটি বাক্সের মতো কিছু দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়, কারণ সেই বাক্সের মধ্যে আলো জ্বলছে। সে আস্তে আস্তে সেই বাক্সের দিকে এগিয়ে যায়। সে প্রথমে মনে করে কোনো গল্পের মতো এটা কোনো এলিয়েন স্পেসশিপ, তাই মনে মনে বেশ ভয়ও থাকে। এখন সে যখন কাছে পৌঁছায় সে বাক্সের জানালা দিয়ে একজন মানুষকে দেখতে পায় যে কিনা ইউএস এর প্রেসিডেন্ট। এখন প্রেসিডেন্ট সেই জানালা দিয়ে একটি কোড লেখে যাতে অস্কারি এই বাক্সের লকটা খুলতে পারে। এখন অস্কারি প্রেসিডেন্টের ইশারা মতোই কাজ করে, সে লকটা খুলে ফেলে এবং দৌড়ে পালিয়ে যায়। প্রেসিডেন্ট বাইরে এসে দেখে তার সামনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে আর কেউ নেই, শুধুমাত্র জঙ্গল ঘেরা রয়েছে। তাই সে বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি এখনো মনে করে এটা কোনো মানুষ নয় বরং একটি এলিয়েন। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো তুমি কোন গ্রহ থেকে এখানে এসছো? এখন প্রেসিডেন্ট তার পরিচয় দেয়, কিন্তু অস্কারি এতে বিশ্বাস করে না। আসলে অস্কারি একটি গ্রামের ছেলে এবং তার মধ্যে তার বয়স খুবই কম, তাই সে এই প্রেসিডেন্টের সম্বন্ধে কিছুই জানে না। এখন এই প্রেসিডেন্ট, যার নাম উইলিয়াম, সে বাধ্য হয়ে তার পাসপোর্ট অস্কারিকে দেখায়। অস্কারি এটা মন দিয়ে দেখে এবং সে বুঝতে পারে এই মানুষটি আর যাই হোক কোনো বড়সড় অফিসার হবে। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্ট এবং তার সহযোগী অফিসাররা প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য প্রথমে তারা সেই এমার্জেন্সি এসকেপ পড যার মধ্যে প্রেসিডেন্ট রয়েছে সেই লোকেশন ট্র্যাক করে এবং একটি হেলিকপ্টার সেই লোকেশনে পাঠিয়ে দেয়। একই সময় জঙ্গল থেকে অনেকটা দূরে অবস্থিত একটি গ্রাম দেখানো হয়, যেখানে একজন কৃষক রাতের মাঝেই ঘুম থেকে উঠে পড়ে, কারণ সে কিছুর একটা শব্দ শুনতে পাচ্ছে এবং একইভাবে তার পোষা কুকুরটাও একটানা চিৎকার করে যাচ্ছে। সে হাতে একটি অস্ত্র নিয়ে তার বাড়ির চারপাশটা ভালোভাবে তদন্ত করে এবং একটার সময় সে দেখে একটি ইলেকট্রনিক ডিভাইস যার মধ্যে লাইট জ্বলছে এবং নিচ্ছে। আসলে এই ইলেকট্রনিক ডিভাইসটা সেই প্লেনের মধ্যে ছিল, আর এটা এক ধরনের ট্র্যাকার, অর্থাৎ এটা যেখানে থাকবে সেই লোকেশন ওয়াশিংটন ডিসিতে বসে থাকা অফিসারগুলো পেয়ে যাবে। এখন দুর্ভাগ্যবশত সেটা এই কৃষকের বাড়িতে পড়ে গেছে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেই ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো হেলিকপ্টারগুলো এখানে চলে আসে, অর্থাৎ তাদের এই প্ল্যানটাও ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ প্রেসিডেন্টকে রক্ষা করার শেষ রাস্তাটাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে জঙ্গলে মরিস এবং তার টিম মেম্বাররা একসাথে মিট আপ করে এবং সেই এসকেপ পডটা খুলে ফেলে, কিন্তু তারা অবাক হয়ে যায় যখন তারা দেখে এখানে প্রেসিডেন্ট নেই। এখন মরিস লক্ষ্য করে মাটিতে একটি জুতোর ছাপ রয়েছে। সে ভালোভাবে জানে প্রেসিডেন্টের পায়ে কোনো জুতো ছিল না, অর্থাৎ এখানে অন্য কোনো ব্যক্তি এসেছিল। তাই সে সঙ্গে সঙ্গে তার দুজন গার্ডকে গুলি করে মেরে ফেলে, কারণ তার মতে তারা এই কাজ ঠিক মতো করতে পারেনি।
এরপর মরিস এই টেররিস্টের প্রধান, যার নাম হ্যাজার্ড, তার সাথে কথা বলে এবং এখান থেকে আমরা বুঝতে পারি মরিস নিজেই এই টেররিস্টের আয়োজন করেছে। মরিস জানায় তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্টকে খুঁজে বের করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই ওয়াশিংটন ডিসির অফিসাররা এখানে চলে আসবে। একই সময় প্রেসিডেন্ট সেই বাচ্চাটির সাথে তার যাত্রা শুরু করে। এখন যাত্রাপথে অস্কারি প্রেসিডেন্টকে বোঝায় সে একজন শিকারী, তাই তার সাথে সে যতক্ষণ থাকবে সে সুরক্ষিত থাকবে। এখন এই কথা শুনে প্রেসিডেন্ট কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সে খুবই অসহায়, তাই সে তার সব কথা চুপচাপ শুনে যায়। এখন অস্কারি প্রেসিডেন্টকে তার গাড়িতে বসিয়ে তার যাত্রা শুরু করে দেয় এবং তার বাবার দেওয়া সেই ম্যাপ ব্যবহার করে সে এই জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় পৌঁছে যায়। এখন অস্কারি এই পাহাড়ের চূড়োয় একটি ক্যাম্প তৈরি করে এবং কিছুটা আগুন জ্বালায়। প্রেসিডেন্ট ও এই সুযোগে তার কাছে থাকা খাবারগুলো অস্কারির হাতে তুলে দেয় এবং তারা দুজন সেই খাবার খেতে শুরু করে দেয়। এখন অস্কারি জানায় তার এই ম্যাপে যে লাল ক্রস চিহ্নগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা শিকার করার জন্য যাবে এবং সেখানে শিকার পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি রয়েছে। এখন প্রেসিডেন্ট অর্থাৎ উইলিয়াম এই কথা শুনে কিছুটা চমকে ওঠে। সে বুঝতে পারে না এত ছোট্ট বাচ্চা শিকার করার জন্য এত উঠে পড়ে কেন লেগেছে। তখন অস্কারি তাকে বোঝায় তাদের গ্রামের নিয়ম অনুযায়ী তাদের শিকারী হতে হলে সবার প্রথমে নিজে নিজেই একটি শিকার করতে হবে, আর এই কারণেই সে এমনটা করছে। উইলিয়াম বুঝতে পারে এই বাচ্চাটি ছোট হলেও সে যথেষ্ট সাহসী, তাই সে তার সাথে মন খুলে কথা বলতে শুরু করে দেয়। পরের দিন সকালে প্রেসিডেন্টের ঘুম ভাঙে এক ভয়ানক আওয়াজে। সে শুনতে পায় এক ভাল্লুকের চিৎকার করা গলার আওয়াজ, তাই সে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে এবং দেখে এটা কোনো ভাল্লুক নয়, বরং অস্কারি তার মুখ দিয়ে এরকম আওয়াজ করেছে। এখন অস্কারি প্রেসিডেন্টের একটি পায়ে যে জুতোটা ছিল সেটাও সে ছুঁড়ে ফেলে দেয় এবং জানায় তাদেরকে শিকার করতে হলে সবার প্রথমে খালি পায়ে হাঁটতে শিখতে হবে, কারণ জুতো পরে হাঁটলে আওয়াজের পরিমাণ বেশি হয়। একই সময় মরিস সারা রাত প্রেসিডেন্টকে খোঁজার পর সে তাকে খুঁজে পায় না এবং অবশেষে সে অস্কারি সেই ভাল্লুকের মতো আওয়াজটা শুনতে পায়। এদিকে অস্কারি তার ম্যাপে থাকা লাল ক্রস দেওয়া ঠিকানায় পৌঁছে যায়, যেখানে সে দেখে একটি বড় ফ্রিজার রয়েছে এবং তার মধ্যে একটি মৃত হরিণের মাথা রয়েছে, যেটা কিনা কিছুক্ষণ আগেই শিকার করা হয়েছে। এখন পাশে সে একটি লেটার খুঁজে পায়, যেটা খুললে সে দেখে তার মধ্যে লেখা রয়েছে হ্যাপি বার্থডে, যেটা কিনা তার বাবা লিখেছে, অর্থাৎ তার বাবা এই শিকারটা তার জন্মদিনে তাকে গিফট করেছে। একই সময় প্রেসিডেন্ট একটি পাহাড়ের চূড়োতে একজন অফিসারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে লক্ষ্য করে তার প্যারাশুট ব্যাগ তার পেছনে রয়েছে, কিন্তু প্যারাশুট খোলেনি, যার অর্থ হলো কেউ এটা ইচ্ছাকৃতভাবে করেছে। এখন এর মধ্যে প্রেসিডেন্ট দূরে মরিস এবং তার বেশ কিছু সহযোগীকে দেখতে পায় এবং তারা চারপাশটা ভালোভাবে তদন্ত করে। প্রেসিডেন্ট বুঝতে পারে মরিস তাকে ঠকিয়েছে এবং এই সবকিছু তার প্ল্যান ছিল, তাই সে সঙ্গে সঙ্গে ছুটে অস্কারির কাছে চলে আসে। এদিকে অস্কারি খুব বেশি দুঃখী হয়ে যায়, কারণ তার বাবা নিজে এই শিকারটা করে তার জন্য রেখে গেছে, অর্থাৎ তার বাবা বিশ্বাস করে সে নিজে শিকার করতে পারবে না, আর এই কারণে সে তাকে হেল্প করেছে। এখন উইলিয়াম তাকে বোঝায় তার মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ তার বাবা তার ভালোর জন্যই এটা করেছে এবং এই বয়সটায় তার শিকার করা উচিত নয়। আর এই বলে সে তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে এবং সে জানায় সে যদি এখানে থাকে তবে তার বিপদ বাড়বে ছাড়া কমবে না। আর এই বলে সে তার পুরো ঘটনা অস্কারিকে জানিয়ে দেয়। এখন অস্কারি এখান থেকে যাবে তার আগেই মরিস সেখানে বন্দুক নিয়ে চলে আসে। এখন অস্কারিও সাহসের সাথে তার তীর ধনুকটা মরিসের দিকে তুলে ধরে, কিন্তু সে কোনো কিছুই করতে পারে না, বরং তার তীরটা তার সামনে আছড়ে পড়ে, যার ফলে মরিস এবং প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়। প্রেসিডেন্ট চিৎকার করে অস্কারিকে এখান থেকে পালাতে বলে। অস্কারি তার কথা মতোই কাজ করে এবং এখান থেকে পালিয়ে যায়। এখন এর মধ্যে সেই টেররিস্ট গ্রুপ এখানে চলে আসে এবং তারা প্রেসিডেন্টকে এখানে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। একই সময় ওয়াশিংটন ডিসিতে প্রত্যেকটা অফিসার প্রেসিডেন্টের লোকেশন খুঁজে পেয়ে যায়, কিন্তু তারা এটাও জানে সেখানে অলরেডি টেররিস্ট গ্রুপরা রয়েছে, তাই তারা সেখানে পৌঁছানোর আগেই প্রেসিডেন্টকে তারা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। এদিকে জঙ্গলের টেররিস্টের প্রধান হ্যাজার্ড প্ল্যান করে সে ফ্রিজারের মধ্যে প্রেসিডেন্টকে ঢোকাবে এবং সেটাই করে তাকে নিয়ে যাবে এবং সে তার প্ল্যান মতোই কাজ করে। সে প্রেসিডেন্টকে বন্দুকের ভয় দেখিয়ে সেই ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেয়। এদিকে দূরে পাহাড়ের পেছনে অস্কারি লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখতে থাকে এবং সে বুঝতে পারে সে একটা সময় প্রেসিডেন্টকে বলেছিল সে তাকে রক্ষা করবে, তাই তাকে কিছু করতেই হবে। তাই সে তার বাবার ফটোটা ভালোভাবে দেখে এবং মনে সাহস যোগায়, আর এই ফটো তার মনে এতটাই সাহস বাড়িয়ে দেয় যার ফলে হেলিকপ্টার যখন এই ফ্রিজ বক্সকে ঝুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে সঙ্গে সঙ্গে সেই ফ্রিজ বক্সের উপর লাফ দেয়। এদিকে হেলিকপ্টারে থাকা মানুষগুলো অস্কারিকে দেখে ফেলে এবং তারা সঙ্গে সঙ্গে প্রত্যেককে সতর্ক করে দেয়
যার ফলে তারা ইচ্ছাকৃতভাবে সেই ফ্রিজ বক্সটা জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যায় যাতে গাছের সাথে ধাক্কা লেগে বাচ্চাটি নিচে পড়ে যায়। একইভাবে তারা বন্দুক দিয়ে গুলি চালাতেও শুরু করে দেয়। কিন্তু অবাক করার বিষয়, অস্কারই তার এতদিনে শেখা প্রতিটা কৌশল এখানে ব্যবহার করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে তার চাকু দিয়ে এই ফ্রিজ বক্সের দড়িটা কেটে দেয় এবং সেটা মাটিতে পড়ে যায়। এদিকে এই সব কিছু দেখে মরিস তাদের দুজনের ওপর বন্দুক দিয়ে ফায়ার করতে শুরু করে দেয়, যার ফলে দুজনেই সেই ফ্রিজ বক্সের মধ্যে ঢুকে পড়ে। এখন অস্কারই তার শরীরের ওজন ব্যবহার করে সেই ফ্রিজ বক্সটাকে পাহাড় থেকে নিচে গড়িয়ে ফেলে এবং এটা খুব ভয়ানকভাবে নিচে আঁচড়ে পড়ে, যার ফলে দুজনেই খুব বেশি আহত হয়ে যায়। এখন তারা সেই ফ্রিজ বক্সের ঢাকনা ব্যবহার করে নদীর জলে ভেসে থাকার চেষ্টা করে। এখন যেহেতু এই নদী সমুদ্রের সাথে মিশে গেছে, তাই তারা অনেকটা দূরে চলে যায় এবং একটা সময় উইলিয়াম দেখতে পায় তাদের সেই প্লেন যেটা কিনা এখানে ভেঙে পড়েছে। এখন উইলিয়ামের মনে পড়ে তাদের এই প্লেনে এমন একটি সিট রয়েছে যার সাহায্যে তারা পুনরায় বেঁচে ফিরতে পারবে। তাই তারা সঙ্গে সঙ্গে সেই প্লেনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্ট লক্ষ্য করে তাদের সেই অফিসার জনাব ফ্রেড সে ফোনের সাহায্যে কাউকে লুকিয়ে লুকিয়ে মেসেজ পাঠাচ্ছে। অন্যদিকে টেররিস্ট প্রধান হ্যাজার্ড ফোনে একটি মেসেজ পায় এবং এই মেসেজ একটি অচেনা নাম্বার থেকে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে বর্তমানে প্রেসিডেন্ট কোথায় রয়েছে সেই ঠিকানা এবং তাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যার অর্থ হলো ফ্রেড নামে সেই অফিসারও এই টেররিস্টদের সাথে যুক্ত রয়েছে। একই সময় অস্কারি এবং প্রেসিডেন্ট কোন রকমে সেই প্লেনের মধ্যে প্রবেশ করে, যেখানে তারা লক্ষ্য করে প্লেনের মধ্যে প্রচুর মৃতদেহতে ভরে গেছে। এখন এরা দুজন এখানে বসে নিজেদেরকে রেস্ট করার চেষ্টা করে, কিন্তু তখনই প্লেনের ছাদ ভেঙে হ্যাজার্ড ভিতরে প্রবেশ করে, কারণ সেই মেসেজের লোকেশন অনুযায়ী এখানে সে চলে এসছে। এখন হ্যাজার্ড প্রথমেই তার কাছে থাকা সবচেয়ে ভয়ানক বোম এখানে ফিট করে দেয়, যেটা কিনা 5 মিনিটের মধ্যেই ফেটে যাবে। এরপর সে ওপরে থাকা মরিসকে চিৎকার করে জানায় সে যেন পুনরায় তাকে ওপরে তুলে নেয়, কারণ তার বোম ফিট করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মরিস এই কথা শুনতেই সে তাকে ধোঁকা দিয়ে দেয়, অর্থাৎ সে তাকে ওপরে নেয় না, বরং তার হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এখন হ্যাজার্ড উপায় না পেয়ে সে প্রেসিডেন্টের সাথে ফাইট করা শুরু করে দেয় এবং এই ফাইট খুব ভয়ানক পর্যায়ে চলে যায়। কিন্তু ভাগ্য ভালো থাকে, ঠিক সেই মুহূর্তে অস্কারি পাশে থাকা একটি মেটালিক রড দিয়ে হ্যাজার্ডের মাথা বরাবর আঘাত করে। এখন উপায় না পেয়ে হ্যাজার্ড তার বন্দুক বের করে ফেলে, কিন্তু প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে তার পা দিয়ে তাকে আঘাত করে এবং বন্দুকটা নিয়ে নেয় এবং প্রথমবার সে সেই বন্দুকের প্রত্যেকটা গুলি হ্যাজার্ডের বুকের মধ্যে গেঁথে দেয় এবং সে মারা যায়। প্রেসিডেন্ট লক্ষ্য করে বোমটা ফাটতে মাত্র 1 মিনিট বাকি আছে এবং একইভাবে ওপরে থাকা মরিস তাদের দিকে লক্ষ্য করে ফায়ার করে চলেছে। তাই সে সঙ্গে সঙ্গে অস্কারিকে নিয়ে সেই স্পেশাল সিটে বসে পড়ে, যার সাহায্যে তারা আকাশে উড়তে পারবে। এখন সুইচ অন করতে তারা দুজন খুব দ্রুততার সাথে ওপরে উঠে যায়। এদিকে মরিস সঙ্গে সঙ্গে বন্দুক দিয়ে তাদেরকে টার্গেট করার চেষ্টা করে এবং অস্কারিও প্রথমবার তার তীর ধনুক দিয়ে সঠিকভাবে টার্গেট করতে সক্ষম হয়। কিন্তু যেহেতু সে বাচ্চা, তাই মরিসের কোনো রকম ক্ষতি হয় না। এখন যেহেতু মরিসের বুকে অনেক আগের থেকে একটি মেশিন বসানো ছিল, তাই এই ছোট্ট আঘাতেই ভেতরে থাকা মেশিনটি কাজ করা বন্ধ করে দেয় এবং সঙ্গে সঙ্গে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তাই সে নিজের কন্ট্রোল হারিয়ে সেই হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে নিচে থাকা সেই বোমটা বিশাল আওয়াজ করে ফেটে যায়। অন্যদিকে ট্যাপিও ও তার সহযোগীরা অস্কারির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকে এবং এই বোমের আওয়াজ শুনতে পেয়ে তারা বেশ বিচলিত হয়ে যায় এবং এর মধ্যেই বেশ কিছু পুলিশ অফিসার তাদেরকে ঘিরে ধরে, যাদেরকে দেখে ট্যাপিও এবং তার সহযোগীরা কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু যেহেতু পুলিশদের হাতে বন্দুক থাকে, তাই তাদেরকে এই পুলিশদের কথা মতোই কাজ করতে হয়। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে প্রত্যেকটা অফিসার বিশ্বাস করে নেয় এই ধামাকায় তাদের প্রেসিডেন্ট আর বেঁচে নেই, তাই ভাইস প্রেসিডেন্ট মনে করতে শুরু করে দেয় এরপর সে এখানকার প্রেসিডেন্ট হয়ে যাবে। অন্যদিকে একই সময় ট্যাপিও লক্ষ্য করে আকাশে দুটো প্যারাশুট উড়ছে এবং ভালোভাবে দেখলে সে লক্ষ্য করে এর মধ্যে একজন অচেনা ব্যক্তি রয়েছে এবং তার সাথে তার ছেলে অস্কারি রয়েছে। এখন অস্কারি সঙ্গে সঙ্গে তার বাবার কাছে ছুটে আসে এবং তার সাথে এই প্রেসিডেন্টের পরিচয় করায়। এখন প্রেসিডেন্ট ট্যাপিওকে বলে, আমি জানি না তোমার ছেলে কতটা দক্ষ শিকারী, কিন্তু সে যে খুবই সাহসী একটি ছেলে সেটা আমার বিশ্বাস হয়ে গেছে। এখন প্রেসিডেন্ট এই পুলিশদেরকে অর্ডার দেয় তারা যেন ট্যাপিও এবং তার সহযোগীদের ছেড়ে দেয়। একইভাবে পুলিশরা ওয়াশিংটন ডিসিতে খবর পাঠিয়ে দেয় তাদের প্রেসিডেন্ট সুরক্ষিত রয়েছে। এখন এই খবর শুনে প্রত্যেকে খুশি হলেও দুজন ব্যক্তি মোটেও খুশি হয় না, আর তারা হলো ভাইস প্রেসিডেন্ট এবং সেই অফিসার ফ্রেড। আসলে ফ্রেড চেয়েছিল প্রেসিডেন্টকে মার্ডার করতে এবং একইভাবে ভাইস প্রেসিডেন্ট চেয়েছিল প্রেসিডেন্ট মরে গেলে সে এখানকার প্রেসিডেন্ট হয়ে যাবে। কিন্তু তাদের দুজনেরই প্ল্যান সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়
এখন এরা দুজন বাথরুমে গিয়ে একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং এখানে আমরা জানতে পারি ফ্রেড নামের সেই অফিসার হ্যাজার্ডের সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন এই কথা শুনে ভাইস প্রেসিডেন্ট কিছুটা বিরোধ করে, যার ফলে ফ্রেড সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে এবং এই মৃতদেহটার এমন একটি রূপ দেয় যাতে দেখে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। অন্যদিকে প্রেসিডেন্ট অস্কারের সাথে একটি ফটো তোলে এবং প্রত্যেককে জানিয়ে দেয় তারা যেন এই ফটোটা পরের দিন সকালে নিউজ পেপারে ছাপায়, কারণ আজ এই ছেলেটির জন্য সে তার জীবন পুনরায় ফিরে পেয়েছে। এই মুভিটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি, মানুষ যতই নামি দামি অথবা পপুলার হয়ে যাক, বিপদের সময় এইসব জিনিস কোনো কাজে আসে না, বরং যেই জিনিসটা কাজে আসে সেটাকে আমরা সবসময় ইগনোর করে থাকি এবং খুবই সাধারণ মনে করে থাকি। যেমনটা প্রেসিডেন্টের সাথে হয়েছে, সে এত পপুলার হওয়ার পরও তাকে শেষ পর্যন্ত একটি বাচ্চার সাহায্য নিতে হয়েছে এবং সেই সাধারণ বাচ্চাটি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।